হ্যালো ভাইজান, এই হচ্ছে সেই ডিভাইস, মোস্ট হাইপ ডিভাইস Honor Win RT, যে স্মার্টফোনটির মাঝে 10,000 mAh এর ব্যাটারি রয়েছে, স্ন্যাপড্রাগন 8 এলিট রয়েছে, এমনকি এই ডিভাইসটাতে আপনারা কুলিং ফ্যান পেয়ে যাবেন এখানেই। টোটালি একটা গেমিং ফোকাসড ফোন বা পারফরমেন্স সেন্ট্রিক ফোন বলা যেতে পারে। তবে হ্যাঁ, ক্যামেরাতেও আমরা মেইন শুটার সনি দেখছি, এর পাশাপাশি আলট্রা ওয়াইড রয়েছে, আরও অনেক কিছুই আছে এই ডিভাইসটাতে। এবং এটার ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আপনারা দেখে পুরো উড়াই দিয়েছেন, মানে প্রচুর ইন্টারেস্ট ছিল, সেটা বোঝাই যাচ্ছিল। তো আমরা আজকে ছোট ভাইকে নিয়ে কথা বলছি, এরপরে ওর যে প্রো ভ্যারিয়েন্ট বা বড় ভাই, সেটা নিয়েও কয়েকদিনের মধ্যে কথা হবে। মোটামুটি মাস খানেকের কাছাকাছি এই ডিভাইস আমাদের হাতে আছে এবং আমরা আমাদের ইউজার এক্সপিরিয়েন্সগুলো এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। এই ফোনটা বাংলাদেশে খুব যে অ্যাভেলেবেল হয়েছে এমন না, SMS গ্যাজেটই মূলত নিয়ে এসেছিল এবং ওদের কাছে আপনারা রাইট নাও অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং অনলাইন থেকেও চাইলে পারচেস করতে পারেন। এছাড়াও ঢাকার বাইরেও তাদের বিভিন্ন জায়গায় শপ রয়েছে, আপনারা জানেন। কারেন্টলি ওদের শপে প্রাইস দেখলাম 54,500 টাকার মতো রয়েছে এর দাম। তবে ডে টু ডে প্রাইসটা একটু চেঞ্জ হতে পারে, আপনারা ওদের ওয়েবসাইটটা ফলো করতে পারেন। অ্যাট ফার্স্ট ফোনের ডিজাইন, রিয়ার প্যানেলের ক্যামেরা মডিউলের ডিজাইনটা আপনারা কারেন্টলি বিভিন্ন স্মার্টফোনেই দেখতে পাচ্ছেন, বিভিন্ন ব্র্যান্ডে নিয়ে আসছে, আইফোনের সাথে মিল রেখে বলা যেতে পারে। হ্যাঁ, সেরকম একটা ডিজাইন দেখছি। আইফোন কথা আসলেও মূলত পোকো অনেক আগে নিয়ে আসছিল, আপনারা জানেন। যাই হোক, পার্সোনালি আমার কাছে মনে হয় আর একটু ডিফারেন্ট ডিজাইনে নিয়ে আসলে খুব একটা খারাপ হতো না। এই ফোনটা আপনার হাতে একটু বাল্কি একটা ফিল দিতে পারে, একটু ভারী, একটু মোটা লাগতে পারে। অনেক বেশি থিকনেস আছে ব্যাপারটা ঠিক এরকম না, কিন্তু মানে রিসেন্ট টাইমের ফোনগুলো তো একটু স্লিম হয়, এটার ক্ষেত্রে একটু অ্যাপল আইফোন টাইপের ওরকম একটা ফিল আসলেও আসতে পারে। 3.5mm হেডফোন জ্যাকেতে নেই, এর বডি ফ্রেমটা অ্যালয় দিয়ে তৈরি। একটা এক্সট্রা বাটন আমরা এখানে দেখছি, ক্যামেরা শাটার বাটন হিসেবে কাজ করে এবং শর্ট প্রেসের ক্ষেত্রে এইটা কিন্তু অ্যাকশন বাটনের মতো কাজ করে, আর লং প্রেসের ক্ষেত্রে ক্যামেরা ওপেন হয়। IP68 and 69 এর রেটিং রয়েছে। এরকম একটা ডিভাইস যেখানে আমরা ফ্যান দেখতে পাই, ভেন্ট রয়েছে, 25,000 RPM এ ঘুরতে পারে। তো এরকম ডিভাইসটাতে আইপি রেটিং যদি এতটা ভালো হয়, সেটা অবশ্যই একটা প্রশংসনীয় বিষয়। আপনি আপনার ফোনটাকে চাইলে টুকটাক পানিতে ভেজাতে পারেন, সমস্যা নেই। বলছিলাম ওজনটা একটু বেশি, 256 গ্রামের মতো, ব্যাটারি তো ভাই বড় সড়ো। এখন এখানে যে ফ্যানটা রয়েছে, এটাকে আপনি স্মার্ট মোডেও রাখতে পারেন, ম্যানুয়াল মোডেও আপনি নিজের মতো করেও কাস্টমাইজ বা আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারেন। এটা বেশ কিছুটা নয়েজ দেয়, হ্যাঁ, এটা মোটামুটি একটু সাউন্ড দেয়। ডিজাইনের ব্যাপারটা পার্সোনালি আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি যদি ডিসপ্লে সেকশনে চলে আসি, স্মার্টফোনটা ডিসপ্লেটা টোটালি ফ্ল্যাট স্কোয়ার শেপের এবং এইটা হচ্ছে 6.83 ইঞ্চের একটা প্যানেল, অ্যামোলেড প্যানেল, অবশ্যই LTPO না, LTPS প্যানেল। এখন LTPS হওয়াতে সমস্যা নেই, কারণ এটার ব্যাটারি তো ভাই অনেক বড় সড়ো, 10,000 mAh। ওই LTPO আর LTPS নিয়ে এইখানে মাথা না ঘামাইলেও আমার মনে হয় না খুব একটা ক্ষতি আছে। আচ্ছা, এরপরে যদি যাই, এইটাতে কিন্তু ইন্ডাস্ট্রি হাইয়েস্ট 5,920 হার্টজ PWM ডিমিং রয়েছে, এমনকি 185 হার্টজ হাই রিফ্রেশ রেটও সাপোর্ট করছে। এখন 185 হার্টজ হাই রিফ্রেশ রেট আপনি সমস্ত জায়গায় পাবেন না, ডেফিনেটলি কয়েকটা গেমের ক্ষেত্রে পেতে পারেন। 165 হার্টজও আপনি হয়তো কিছু গেমের ক্ষেত্রে পেতে পারেন, মোস্টলি আপনি 120 হার্টজ 90 হার্টজ এর মাঝেই ঘোরাফেরা করতে দেখবেন। বাট হ্যাঁ, এটা অবশ্যই একটা স্মুথ ডিসপ্লে, সুপার স্মুথই বলা যায়। এটার ব্রাইটনেসও যথেষ্ট ভালো। এমনিতে HBM এর ক্ষেত্রে অলমোস্ট 2000 নিটসের মতো দিতে পারে, আর এটা পিক ব্রাইটনেসের ক্ষেত্রে 6000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে, যেটা একেবারে গুড এনাফ ইনডোর আউটডোর সব জায়গায় দেখার জন্য। ওয়াইড-ভাইন L1 এর সাপোর্ট রয়েছে। ওভারঅল কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো এবং চিন বেজেল একদমই সিমেট্রিক্যাল, লোয়ার চিন পাশে উপরে সবকিছু মিলে একেবারে ইমার্সিভ একটা ভিউ দিতে পারে। আর টপ সেন্টারে পাঁচল কাটআউট রয়েছে, এটা অনেক বেশি বড় যে এমন নয়। এটার ডিসপ্লের নিচেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে, যেটা আল্ট্রাসনিক এবং পজিশনটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে, আর এটা খুবই ফাস্ট অ্যান্ড একুরেট। হ্যাপটিক ফিডব্যাক ভালো এই ফোনের, খুবই স্ট্রং টাইট একটা হ্যাপটিক ফিডব্যাক আপনাকে দিতে পারবে। ক্যামেরাতে আসলে রিয়ারে 2টা শুটার পাবেন, তবে এর যে বড় ভাই ওখানে 3টা শুটার রয়েছে। এর যে মেইন শুটার, এটা 50 মেগাপিক্সেলের। বাই দ্য ওয়ে, এইটার লেন্সটা হচ্ছে LYT 700, আর এর পাশাপাশি একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার রয়েছে, যদিও এটা আবার অটোফোকাস সাপোর্ট নিচ্ছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের শুটার। এটা মোটেই ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস না এবং ক্যামেরাতে ওই লেভেলে গুরুত্ব দেয়ও নাই Honor, টু বি ভেরি অনেস্ট। এটা আপনার কাছে মনে হবে একটা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের সেটআপ বলেই। ইভেন এই LYT 700, এটা আমরা আরও অনেক কম দামি স্মার্টফোনে ব্যবহার হতে দেখেছি। তো এর মেইন শুটারটাতে OIS রয়েছে, যেটা একটু বাড়তি সুবিধা দেবে ডেফিনেটলি। যখন লো লাইটে আপনারা নাইট মোডেও ছবি তুলবেন, সেটাও একটা বাড়তি সুবিধা দিবে। এখন প্রপার লাইটিং কন্ডিশনে তো ভালো ছবি দেয়, কিন্তু হেভি হাইলাইট এরিয়া কন্ট্রোল করতে গিয়ে একটু প্যারা খেয়ে যাচ্ছেন উনি, যে জায়গাগুলো একটু বার্ন আউট বা এরকম লাগতে পারে, যেটা এই ধরনের বাজেটের একটা স্মার্টফোন থেকে হয়তো বা অনেকেই আশা করবেন। আর একটু ক্যালকুলেশনের সুযোগ ছিল এখানে ডেফিনেটলি। তাছাড়া লো লাইট এরিয়াতে ওভার কন্ট্রাস্টি হওয়ার একটা প্রবণতাও রয়েছে। আপনি ছবিগুলো যখন জুম করলে বুঝতে পারবেন ছবিতে একটু সফটনেস একটা ব্যাপার আছে আর কি, ডার্কিশ এরিয়াগুলো বেশি ডার্ক করে প্রেজেন্ট করছে। বাট পোর্ট্রেট মোডে আপনি 1x and 2x এর ছবি তুলতে পারবেন, এটা একটু বাড়তি সুবিধা দেবে, যদিও এটা ডিজিটাল জুম করে দেয় এবং সর্বোচ্চ ফোকাল লেন্থে গেলে পরে একটু সফট ছবি দেয়, বাট দেখতে ভালো লাগে আর কি। এজ ডিটেকশন ভালো আছে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও ন্যাচারালি লাগে।
আর যেহেতু এটা টোটালি একটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, দ্যাটস ওয়াই আপনারা ওই স্কিনে হালকা একটু গ্লো, স্কিন টোনটা একটু চেঞ্জ করে দেওয়ার ব্যাপার ওটা আপনারা লক্ষ্য করবেন পোর্ট্রেট মোডেও ইভেন। আলট্রা ওয়াইডটা দিয়ে প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি আপনারা পাবেন। মেইন ক্যামেরার কাছাকাছি প্রায় অলমোস্ট সিমিলার টাইপের একটা কালারই প্রেজেন্ট করে। কালারের ক্ষেত্রে যেটা বলছিলাম, মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড দুইটাই একটু ভাইব্রেন্ট টাইপের একটা ছবি দেয় আর কি, একেবারে একুরেট কালার না, একটু বুস্টেড কালার যেটা বোঝা যায়। আর লো লাইটে কিন্তু এইটার আলট্রা ওয়াইডটা আবার খুব একটা ভালো ছবি দিতে পারছে না, যেখানে শার্পনেস ডিটেইলের অনেকটাই ঘাটতি মনে হবে আপনাদের কাছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা সুন্দর, আপনাকে সুন্দর করে দেবে, ব্রাইট করার প্রবণতা আছে, একটু সাদা করে দেয় আর কি, আর স্কিনও কিছুটা সফট করে। চাইনিজ ফোনের যে কারসাজি ওটা এখানে খুব সুন্দরভাবে বিদ্যমান। ফ্রন্ট ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS এ। এই হচ্ছে ভিডিও স্যাম্পল ইনডোর লাইটিং কন্ডিশনে। এরকম মোটামুটি একটা হার্শলাইট আছে উপরের সাথে, যদি দেখি একটু ব্যালেন্স করতে গিয়ে প্যারা খেলেও এটা দিয়ে আপনারা মোটামুটি কাজ চালাতে পারবেন, বাট 60 FPS এর সাপোর্ট থাকলে আরও জোস হইতো ব্যাপারটা। আর সাউন্ডটা পাচ্ছিলেন এই স্মার্টফোন থেকে, এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, মাইক্রোফোন কোয়ালিটি। ব্যাক সাইডের ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 60 FPS এ। EIS YS কাজ করাতে স্ট্যাবিলিটি ভালো পাবেন, শার্পনেস ডিটেইলও ভালোই, তবে ওই যে এক্সপোজার কন্ট্রোলের ব্যাপারটাতে এখানে ইস্যু আছে। আমরা ক্যামেরাতে ছবিতে যেমনটা দেখছিলাম এখানেও স্লাইডলি ইস্যু পেয়েছি। এই হচ্ছে ক্যামেরার অবস্থা। সো এইটা যে দামের 54-55 হাজার টাকার একটা ডিভাইস, সেই জায়গায় ক্যামেরা ডিভাইস হিসেবে আরও বেটার ফোন রয়েছে। ইভেন ভিভোর আনঅফিশিয়াল ডিভাইস পাওয়া যায়, সেগুলো ক্যামেরাতে আরেকটু বেটার আউটপুট দিয়ে থাকে। যদি কিনা ক্যামেরার জন্যই নেওয়ার প্ল্যান থাকে তাহলে বলবো ভাই এইটা আপাতত আপনার কেনার দরকার নেই, আপনি অন্য ডিভাইস দেখুন। বাট যদি পারফরমেন্সের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনার এর সম্বন্ধে আরও জানা উচিত। লাইক এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করছে ম্যাজিক ওএস 10 বেসড অন Android 16, লেটেস্ট অ্যান্ড্রয়েডে আসছে। SoC হিসেবে স্ন্যাপড্রাগন 8 Elite 3nm এর একটা একেবারে ফুললি ফ্ল্যাগশিপ চিপ। দেন এই স্মার্টফোনটা 12 এবং 16 জিবিতে আসছে র্যামের ক্ষেত্রে। LPDDR5X এর র্যাম, UFS 4.1 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ, 256, 512 অ্যান্ড 1TB ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আমরা বেস ভ্যারিয়েন্টের দামটা কিন্তু বলছিলাম। এবং শুরুতেই দেখছিলেন এই ফোনটাকে কুল রাখার জন্য, ঠান্ডি রাখার জন্য এখানে একটা ফ্যান রয়েছে 25,000 RPM এ, যেটা ঘুরতে পারে। এখন এই ফ্যানটা দিয়ে আমরা টেস্ট করে দেখছি যে আসলে ফোনটাতে এটা কতটুকু প্রভাব বিস্তার করতে পারে। ফ্যান অন রেখেও টেস্ট করে দেখেছি স্কোরের ক্ষেত্রে, ফ্যান অফ রেখেও দেখেছি, খুব একটা হামরি তফাৎ আমরা এখানে লক্ষ্য করিনি। এমনকি ফ্যান চলন্ত অবস্থায় আমরা থার্মাল ডিটেক্টর দিয়ে ছবি নিয়েছি এবং ফ্যান অফ থাকা অবস্থায়ও দেখেছি, সেক্ষেত্রে স্লাইডলি আপনি তফাৎ লক্ষ্য করবেন, বাট অনেক আহামরি লেভেলের বিগ জাম্প আমি এখানে লক্ষ্য করছি না। যদি জিজ্ঞেস করেন রেড ম্যাজিকের ডিভাইসগুলোতে আমরা যেমনটা ফ্যানের ব্যবহার দেখি এবং সেখানে খুব ভালো কাজ করে, না একদম ওই লেভেলের কাজ করছে না, টু বি ভেরি অনেস্ট, যেটা আমার মনে হয়েছে। বাট হ্যাঁ, এখানে ভিসি সিস্টেমও রয়েছে, ভ্যাপুর চেম্বার কুলিং সিস্টেমও ওরা ব্যবহার করছে, বেশ বড়সড় একটা। দ্যাটস ওয়াই ওভারঅল ফোনটাকে বেশ দ্রুতই ঠান্ডাও করতে পারে। আর এই জায়গাটা দিয়ে হচ্ছে ফ্যানের বাতাস টেনে নেয়, এই জায়গাটা দিয়ে বের করে, আর এই মাঝামাঝি পজিশনে রয়েছে হচ্ছে গিয়ে SoCটা। সো মোটামুটি ঠান্ডা রাখার একটু ট্রাই করছে আর কি। এখন চাইনিজ ডিভাইসগুলোতে আপনারা বেশ কিছু ব্লোটার পান, যেগুলো মোস্টলি আপনাদের কাজে লাগে না। হ্যাঁ, এই ফোনটাতেও সেরকম বিষয় আছে, যেগুলো আপনাদের প্রয়োজন না হলে আনস্টল করে নিন। এমনকি যেখানে দইন রয়েছে টিকটক, চাইনিজ টিকটক, তো এগুলো ক্লিন করে নিলে আপনি আরেকটু বেটার ফিল পাবেন ডেফিনেটলি। আর নোটিফিকেশনের ক্ষেত্রেও কিছুটা ডিলে লক্ষ্য করা যায়, তবে পারমিশন অন করে দিলে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার পসিবল, এবং এখন এই ডিভাইসটাতে ওই ধরনের ঝামেলা করছে না। এর বাইরে গিয়ে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে যে ধরনের পারফরমেন্স আপনি আশা করেন, এক্স্যাক্টলি সেম জিনিসটা এটা ডেলিভার করতে পারবে। ডে টু ডে লাইফের ইউজেজে এই ফোনটা খুব একটা হিট জেনারেট করে না। যখন আপনি ভারী অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন অ্যাট এ টাইম বা হেভি ইন্টারনেট ব্যবহার করছেন, তখন গিয়ে কিছুটা ওয়ার্ম হয়, বাট তাতে করে ফোনের পারফরমেন্সে কোনো ধরনের প্রভাব ফেলছে এমন কোনো বিষয় আমরা ফেস করিনি আসলে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুবই ফাস্ট, মাল্টিটাস্কিংও কাজ করা যাবে দুর্দান্তভাবেই, কারণ র্যামও অনেক রয়েছে, একই সাথে ম্যাজিক ওএসের অপটিমাইজেশনও যথেষ্ট ভালো রয়েছে। দ্যাটস ওয়াই আমার মনে হয় ওভারঅল একটা ফ্ল্যাগশিপ পারফরমেন্স আপনারা ডেলিভার করতে দেখবেন এই ডিভাইস থেকে। ডেফিনেটলি আপনি গেমিংয়ের জন্য চয়েস করতে পারেন। না, এটার সাথে কোনো ডেডিকেটেড গেমিং ট্রিগার নেই, বাট গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো এই ফোনটা। একে তো খুবই পাওয়ারফুল একটা চিপ রয়েছে, দ্বিতীয়ত বিশাল বড় ব্যাটারিও রয়েছে। পাবজির ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা 90 FPS পর্যন্ত পেয়েছি, তবে এটা 120 FPS এ যাবে ফর শিওর, কিন্তু হয়তো একটু সময় লাগবে, নেক্সট আপডেটে হয়তো এই বিষয় আপনারা পেয়ে যাবেন। তবে 90 FPS খুবই স্মুথ রেজাল্ট দিচ্ছে, একদম স্ট্যাবল রেজাল্টই দিচ্ছে, কোনো ধরনের ল্যাগ হিসেবে দেখাও আমরা পাইনি। মাঝে মধ্যে টুকটাক মাইক্রো স্টার্টার পেতে পারেন একদম অ্যাকশন মোমেন্টে গেলে, কিন্তু সেটা আপনার নোটিসেবল না, সেটা হয়তো বা রেকর্ডিং অন করলে আপনি পেতে পারেন, আদারওয়াইজ না। গেনশন ইম্প্যাক্টের মতো গেমকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে এই ডিভাইস, যদিও বা হিট জেনারেট করছে তুলনামূলকভাবে একটু বেশি, এবং সেই ক্ষেত্রে এটা 40-এর উপরেও চলে আসছিল। আমরা 60 FPS ট্রাই করি, বাট 60 FPS এর ক্ষেত্রে এটা মোটামুটি 57-58 এর আশেপাশে ছিল, যদি অ্যাভারেজে বলা হয় 59-এর মতো আমরা পেয়েছি। সিওডি মোবাইল আমরা ট্রাই করি, যা স্মার্টফোনের সাথে সুপার অপটিমাইজ একটা রেজাল্ট দিয়েছে, এবং ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আচ্ছা, আমরা গেমিং টেস্টের জন্য মোস্টলি এই ধরনের গেমগুলো ট্রাই করে আসছি দীর্ঘদিন। কেন আমরা পাল্টাচ্ছি না? কারণ
মানে সবগুলো ফোনের ক্ষেত্রে এগুলো দিয়ে ট্রাই করা হয় বলেই এগুলো নিয়েই বলা হয়। বাট এর বাইরেও যদি অন্য কোনো গেম নিয়ে যেগুলো আপনারা খেলেন আসলে সেগুলো নিয়ে তো টেস্ট করা উচিত, একটু কমেন্ট করে জানাবেন, তখন আমরা সে ধরনের গেমগুলো দিয়েও ট্রাই করব। আর এই ধরনের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর ক্ষেত্রে বা সেমি ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর ক্ষেত্রে ফ্রি ফায়ারটা বলা হয় না, কারণ বাকি যে গেমগুলো বলা হয় এগুলো যদি মোটামুটি ভালো চলে আপনারা ধরে নিতে পারেন ওটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারার কথা, মানে থিওরিটিক্যাল ব্যাপারটা এমনই আসে, এজন্য হয়তো ফ্রি ফায়ারটা দেখানো হয় না। যাই হোক, গেমিংয়ের জন্য আপনারা এই ডিভাইসটাকে অনায়াসে চয়েস করতে পারেন 50-55 হাজার টাকার মধ্যে। এবার যদি ব্যাটারিতে চলে আসি, ইনসেন্ট ব্যাপার হচ্ছে এই স্মার্টফোনটির মাঝে 10,000 mAh সত্যি সত্যি ব্যাটারি রয়েছে এবং 100 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে পাবেন। তো ওই চার্জারটা দিয়ে এই ডিভাইসটাকে 0 to 50% চার্জ করা যাচ্ছে 25 মিনিটের মধ্যেই, বাট 100% চার্জ করতে সময় লাগছে 65 মিনিটের মতো। আর এই ফোনটা আবার 27 ওয়াট রিভার্স চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এখন আপনি চাইলে আপনার যে ফোনটা 25 ওয়াট পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট নেয় সেটাকে ফুল চার্জে চার্জ করতে পারবেন। কি একটা ব্যাপার! তার মানে দাঁড়ালো এটা মোটামুটি একটা পাওয়ার ব্যাংক, একদমই পাওয়ার ব্যাংক বলা যেতে পারে। এখন নাই কোন জিনিস যেটা ফ্ল্যাগশিপ ফোনে থাকে, নাই হচ্ছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এটা আবার এর বড় ভাইয়ে আছে। এখন 10,000 mAh এর ব্যাটারি থেকে বিশাল বড় রকমের একটা ব্যাকআপ পাওয়ার কথা, আর আসলেই পাবেন। তবে আপনি যদি চিন্তা করেন 5,000 mAh এর একটা ব্যাটারিযুক্ত ফোনের সাথে একদম ডাবল 2 টাইমস পাবো, না সেটা তো হচ্ছে না। বাট বলতে পারেন হ্যাঁ, 5,000 mAh এর একটা ফোন দিয়ে যদি একদিন একদম সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, এই ফোন একদম সুন্দরভাবে 1.5 দিন ব্যবহার করতে পারবেন। ব্যাপারটা ঠিক সেরকম। নেটওয়ার্ক কানেক্টিভিটিতে প্রবলেম আমরা ফেস করিনি, বাকি বিষয়বস্তুও ঠিকঠাক আছে। এই ছিল অনার আরটি, উইন আরটি আমার মনে হয় বেশ ভালো রকমেরই চলবে। যারা বিশেষ করে পারফরমেন্স একটা ডিভাইস খুঁজছেন, পারফরমেন্স প্রেমী গেমার, তাদের কাছে ভালো লাগার কথা। ক্যামেরাতে কিছু ইস্যু আছে যেটা ফিক্সেবল। আই হোপ অনার নেক্সট আপডেটে এই সমস্ত বিষয়গুলো একটু নজর দিলে ঠিক করা সম্ভব বা আরেকটু বেটার প্রসেসিং করা সম্ভব। সো ইয়া, আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরপরে বড় ভাই কিনেও দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থাকুন, সুস্থ থাকুন।